আমদানি করা বীজ আলুতে সিন্ডিকেটের থাবা। মুন্সিগঞ্জে শুরুতে কেজি 11,000 টাকায় মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। সারের দরও চড়া, বিপাকে প্রান্তিক কৃষক। এবং ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার নিয়ে মেতেছেন সমুদ্র স্নানে। ভালো ব্যবসার আশা, কড়া নিরাপত্তা টুরিস্ট পুলিশের। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামাত, জানালেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিকেলে মেহেরপুরের ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু পরিবেশ তৈরি হলে নির্বাচন হতে পারে বলেও জানান জামাতের এই কেন্দ্রীয় নেতা। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি কার্যকর করারও দাবি জানান তিনি। আমাদের উপর যে জুলুম করা হয়েছিল, সরকার অন্যায়ভাবে করেছিল, তা আমি নিজের জন্য যেটা পছন্দ করি না, আর একজনের জন্য আমি তো সেটা পছন্দ করি না। হ্যাঁ, তবে জাতিকে আমরা এটা বলেছি, যারা এত নিষ্ঠুর, যারা মানুষ হত্যা করে নাচানাচি করে, বিদায়ের দিন 5ই আগস্ট পুড়িয়ে লাশ ছাই করে দিয়েছে, হেলিকপ্টার থেকে দেশের লোককে গুলি করেছে, তাদের কোনো গণতান্ত্রিক অধিকার আছে কিনা, তারা ভোটে আসবে কিনা, পিপল উইল ডিসাইড, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। নির্বাচন সুষ্ঠু হতে গেলে কিছু সংস্কার মিনিমাম লাগবে। যেমন আপনি ধরেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, জুডিশিয়ারি, ব্যুরোক্রেসিতে কিছু সংস্কার 5-7টা জায়গায় লাগবে। এইটুকু মিনিমাম সংস্কার করতে যেটুকু সময় লাগে। 2010 সালে বিশেষ আইন করে শেখ হাসিনা সরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। সকালে নীলফামারীতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি। গ্রাহক হয়রানি কমাতে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন উপদেষ্টা। 2010 সালের আইন, যে এটা হলো দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সংগ্রহের একটা আইন ছিল, এই আইনকে দিয়েই এই সব জিনিসকে জায়েজ করা হয়েছে। তো এই আইনটা চ্যালেঞ্জ করা হয়েছিল কোর্টে, এবং কোর্ট সেটার 2টা ধারা, যে প্রতিযোগিতা ছাড়া এইভাবে বিদ্যুৎ এবং জ্বালানি কেনা, এটাকে বাতিল করে দিচ্ছে, এবং আদালতে যাওয়া যাবে না এই ধারাটাকেও বাতিল করছে। যেসব প্রকল্প হয়ে গেছে, যেমন ধরুন এটা বিদ্যুৎ উৎপাদন করতেছে, তো এটা তো আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু সরকার যদি প্রয়োজন মনে করে, তাহলে এগুলো আবার পুনঃপরীক্ষা করতে পারবে, এবং যদি কোনো দুর্নীতি কিংবা অনিয়ম হয়ে থাকে তাহলে এটাকে বাতিল করতে পারবে। এদিকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোয় মাদারীপুরে দুর্ঘটনা বেড়েই চলছে। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালক ও অসচেতনতার কারণেই সড়কে ঝরছে প্রাণ। আর চালকদের দাবি, 3 চাকার যানের দাপট কমাতে না পারলে থামবে না মৃত্যুর মিছিল। হাইওয়ে পুলিশ বলছে, চেকপোস্ট বসিয়ে আর্থিক জরিমানা সহ চলছে নানা কার্যক্রম। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই যাত্রাবাড়ি ভাঙা এক্সপ্রেসওয়ে, ঢাকা বরিশাল মহাসড়ক ও মাদারীপুর শরীয়তপুর মহাসড়কে চালকরা বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন। সরকারি আইন মানছেন না অনেক চালক, ফলে মহাসড়কে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে অকালে প্রাণ হারাচ্ছে মানুষ। যাত্রীদের অভিযোগ, অদক্ষ চালক দিয়ে গাড়ি চালানোতেই ঘটছে দুর্ঘটনা। তবে চালকদের দাবি, মহাসড়কে 3 চাকার যানবাহন দুর্ঘটনার অন্যতম কারণ। এই রোডের ভিতরে যেই পরিমাণ অটো আর ভ্যান গাড়ি চলে, তারা বেপরোয়াভাবে চলাফেরা করে। ছোট গাড়ি হুট করে সাইড থেকে আর কি সামনে পড়ে। মহাসড়কগুলোতে প্রতিদিন কয়েক হাজার মোটরসাইকেল চলাচল করে। একদিকে ওভারলোড, অন্যদিকে হেলমেট ছাড়াই ইচ্ছে মতো মোটরসাইকেল চালাচ্ছে তরুণরা। যে স্পিডে চলে, মানে কোনো গাড়ি, আমরা যে ছোটখাটো গাড়ি, আমাকে একটু আর কেয়ার করে না, কারা ই করবে, এটার কারণে দেখা গেছে এই মুখোমুখি সংঘর্ষটা হয়। হাইওয়ে পুলিশ বলছে, মহাসড়কে দুর্ঘটনা রোধে নিয়মিত অভিযান চালাচ্ছেন তারা। দুর্ঘটনা যেন শূন্যের কোঠায় নিয়ে আসা যায়, সেই চেষ্টাটা আমরা দিনরাত করে যাচ্ছি। ঘন্টায় এক্সপ্রেসওয়েতে 80 কিলোমিটার, মহাসড়কে 60 ও আঞ্চলিক সড়কে 40 কিলোমিটার গতিবেগে গাড়ি চালানোর বিধি রয়েছে। দূরপাল্লার পরিবহনের সাথে পাল্লা দিয়ে চলে মোটর সাইকেল। বেপরোয়া হয়ে ওঠায় প্রায় দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। এর শেষ কোথায়, এমন প্রশ্ন সচেতন মহলের। সঞ্জয় কর্মকার অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। বীজ আলু যেন সোনার হরিণ। এবছর প্রথমে 11,000 টাকা দরে মিললেও এখন গুনতে হচ্ছে দ্বিগুণ দাম। সেই সঙ্গে সারের দামও চড়া।
এতে ক্ষোভ ঝরছে কৃষকের কণ্ঠে। তাদের অভিযোগ, সিন্ডিকেট করে বাড়ানো হয়েছে বীজ আলুর দর। আবু সাইদের ছবিতে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে শুরু হয়েছে আলু রোপণের মৌসুম। বিস্তীর্ণ জমিতে কৃষক ব্যস্ত বীজ আলু রোপণে। হল্যান্ড থেকে আমদানিকৃত বীজের 50 কেজির প্রতি বাক্স আলু বিক্রি হচ্ছে অন্তত 25,000 টাকায়। গেল বছর একই পরিমাণ বীজ আলুর দাম ছিল 7 থেকে 8,000 টাকা। অভিযোগ উঠেছে বীজ আলুর মতো সারও বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দরের চেয়ে বস্তা প্রতি প্রায় 200 টাকা বেশি দরে। কিছুক্ষণ আগে বলছে মানে 14,000 15,000 টাকা, কিন্তু 14,000 15,000 আমরা পাচ্ছি না। সারের দামও সরকারের রেট থেকে 200 টাকা করে বেশি বিক্রি হয়ে যাচ্ছে। 5-6টা হাত বদল হয়েছে। বদল হওয়াতে এক পর্যায়ে গিয়া দেখা গেছে এটা প্রায় 17-18,000 টাকার মতন হয়ে গেছে। পরে আরেকজনের নিচে আবার 21,000 টাকা কিনা। তবে বেশি দরে বিক্রির বিষয়টি গ্রহণযোগ্য নয় বলছে কৃষি বিভাগ। আপনারা সর্বোচ্চ বিক্রি মূল্য বক্সের গায়ে লিখে দেন, এটার উপরে কোনো দামে বিক্রি হবে না। চলতি মৌসুমে আকাশ পথে 300 মেট্রিক টন এবং নৌপথে 350 মেট্রিক টন বীজ আলু হল্যান্ড থেকে আমদানি করা হয়। বীজের চড়া মূল্যের কারণে কৃষকের এখন নাবিশ্বাস অবস্থা। মুন্সিগঞ্জের টর্কি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নৌবন্দরে পণ্য খালাস ব্যাহত হচ্ছে। এতে একদিকে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা, অন্যদিকে কাজ কমে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন শ্রমিকরা। তবে কর্তৃপক্ষ বলছে শিগগিরই শুরু হবে খনন কাজ। শিকদার সজলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শুষ্ক মৌসুমে নাব্য সংকটে পণ্য খালাসের কাজ ব্যাহত হচ্ছে ফরিদপুর নৌবন্দরে। মালামাল নিয়ে ঘাটে ভিড়তে পারছে না মাঝারি কিংবা বড় জাহাজ। জাহাজ চলাচলে কমপক্ষে 10 থেকে 12 ফুট গভীরতার প্রয়োজন হলেও ঘাট থেকে 10 কিলোমিটার দূরে কোথাও কোথাও গভীরতা রয়েছে 4 থেকে 5 ফুট। দূর দূরান্ত থেকে আসা এসব পণ্যবাহী জাহাজ সিএনবি ঘাট নৌবন্দরে ভিড়তে পারছে না। এতে অচল হতে বসেছে জেলার একমাত্র নৌবন্দর হিসেবে পরিচিত ঘাটটি। ব্যবসায়ীরা বলছেন, ঘাটে জাহাজ না আসতে পারায় চর এলাকায় নোঙর করতে হচ্ছে। এতে একদিকে বেড়ে যাচ্ছে খরচ, অন্যদিকে কাজ হারাচ্ছেন ঘাটের শ্রমিক। ডুবোচরের কারণে মনে করেন জাহাজগুলা আসতে একটু সমস্যা হয়, পরে দেখা গেল আমাদের কাজের একটু সময় লাগে, আমাদের পরে বসে থাকা লাগে। জাহাজ যে সময় আসতে পারে না সে সময় আমাদের কাজের সমস্যা এবং আমাদের সংসার এই দিয়ে চলে। জাহাজ এখানে না আসতে পারায় আমরা মাল উঠানামা করতে পারি না। কোনো কোনো জায়গা আছে মনে করেন বডি ঠিক আছে, ওই সব জায়গায় যদি ডিজেল লাগায় তাহলে মনে কাইটা দিলে মনে করেন আমাদের জাহাজ নিয়ে আসা সুবিধা হবে আর কি। নব্যতার কারণে আমরা কোনো মালামাল এখানে আসা যাওয়ার মতো পরিস্থিতি নাই, জাহাজ থেকে যায়। আমাদের পরবর্তী উপজেলা চরবদর্শন ওখান থেকেই ঠেকতে আসে 4-5 জায়গায় ঠেকে, এখানে আমাদের কোনো জাহাজ আসতে পারে না। নাব্য সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটি এর কর্মকর্তা বলছেন, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ঘাটটি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, দ্রুতই খননের কাজ শুরু হবে। ফরিদপুর নদী বন্দরের সিএনবি ঘাট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। নাব্যতার সংকটের কারণে এই ধরনের ঘটনা ঘটবে যে কোনো সময়। যে সমস্ত চর পড়ছে সে সমস্ত অতি শিগগির ড্রেজিং কাজ শুরু হবে। গত অর্থবছরে ফরিদপুর নৌবন্দর থেকে 1,55,00,000 টাকার রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, ফরিদপুর। দীর্ঘদিন সংস্কারের অভাবে টাঙ্গাইল পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। ভাঙা সড়কে চলাচলে অন্তহীন ভোগান্তি যেন এখন নিত্যসঙ্গী। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। খানাখন্দে ভরা সড়কে হেলে দুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে টাঙ্গাইল পৌরসভার বেশিরভাগ সড়কের বেহাল দশা। ভাঙা সড়কে চলাচল করতে ভোগান্তি পোহাচ্ছেন পৌরবাসী। এছাড়া প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এমনকি প্রতিনিয়ত বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। দীর্ঘদিন যাবতই এই রাস্তাটা ভয়াবহ অবস্থা, মানুষ চলাচলে একেবারে অনুপযোগী। প্রতিনিয়ত রিক্সা উল্টা যায়, গাড়ি উল্টা যায়, কি তাতে কলজামেটা বাইরে যাওয়ার নাই। এই রাস্তাঘাট এত খারাপ, মানে আমরা গাড়ি চালাবারই পারি না। আমাদের এই রাস্তাটা দ্রুত সংস্কার করলে আমরা অনেক উপকৃত হব। তবে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। টাঙ্গাইল শহরে যে খানাখন্দ এবং ভাঙাচোরা রাস্তা আছে সেগুলো
সংস্কারের জন্য আমরা নিয়মিত কার্যক্রম গ্রহণ করছি। আশা করছি যে দ্রুততম সময়ের মধ্যেই আমরা বাজেট বরাদ্দ সাপেক্ষে এই কাজগুলো বাস্তবায়ন করতে পারব। 1887 সালে প্রতিষ্ঠিত টাঙ্গাইল পৌরসভাটি 1989 সালে ক শ্রেণীতে উন্নীত করা হয়। বর্তমানে পৌরসভার 18টি ওয়ার্ড রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। আন্দোলনে হামলার অভিযোগে মামলা হওয়ায় আত্মগোপনে কিশোরগঞ্জের 11 ইউপি চেয়ারম্যান। এতে স্থবিরতা নেমে এসেছে পরিষদের কার্যক্রমে। জরুরি সেবা না মেলায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। সংকট নিরসনে শিগগিরই প্রশাসক নিয়োগের কথা জানায় স্থানীয় সরকার বিভাগ। নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরীফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কিশোরগঞ্জের বাজেটপুরে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে অন্তত 9টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় আফজালের সঙ্গে আসামি করা হয় তার আত্মীয়, সহযোগী ও উপজেলার 11টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও। মামলা দায়েরের পর আত্মগোপনে চেয়ারম্যানরা। এতে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে দেখা দেয় স্থবিরতা। নাগরিক সেবা পেতে ভোগান্তিতে বাসিন্দারা। চেয়ারম্যান মহোদয় অনুপস্থিত থাকার কারণে আমরা সাইন করার যে বিষয়টা, এটা নিয়ে আমরা একটু সমস্যা পড়তেছি। সকাল থেকে নিয়ে এই পর্যন্ত করতেছি, অন্য কাজ হইতেছে না। জনগণ এটা একটু ভোগান্তির শিকার হচ্ছে। প্যানেলে দেওয়া হোক, আর নাইলে অন্য একজন লোক দেওয়া হোক, এটা দিলে আমাদের লোকগুলা লাগে একটু সুবিধা হবে। তবে আত্মগোপনে থেকেও সচিবদের মাধ্যমে জরুরি সেবার কাগজপত্রে স্বাক্ষর করছেন কেউ কেউ। চেয়ারম্যানশিপ না থাকার কারণে অফিসিয়াল বিভিন্ন কাজ সঠিক সময়ে আমরা সিগনেচার করাতে পারতেছি না। তাছাড়া পাবলিক প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিতে পারতেছে না। আমার যতটুকু কাজ সেগুলো আমি করে জনগণকে দিচ্ছি, তারপর জনগণ ওনার সাথে যোগাযোগ করে ওনার সিগনেচার নিচ্ছে। উপজেলা প্রশাসন বলছে এরই মধ্যে 4টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন। বাকি 7টিতে প্রশাসক নিয়োগের জন্য জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। লিখিত সুপারিশ আসবে যে এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজ করতে পারছেন না বা মামলার আসামি হচ্ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আর অবশ্যই নাগরিকের যে বিষয়টা রয়েছে সেটা নাগরিক যাতে কোনোভাবেই ভোগান্তির শিকার না হয় সেই বিষয়টা আমরা দেখব। এলাকাবাসীর তথ্য মতে গত ইউপি নির্বাচনে বাজিতপুরের 11 ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন কিশোরগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেনের স্বজন ও তার সহযোগীরা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বিএনপি আয়োজিত সুধী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে যোগ দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, গত 15 বছর যে আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল দেশে পরিচালনা করেছে, সেই দুঃশাসনকে আসলে বিএনপি ফ্যাসিবাদের সাথে তুলনা করে থাকে এবং স্বৈরাচার সরকারের সাথে তুলনা করে থাকে। এবং সেই ফ্যাসিবাদের যে দীর্ঘ আন্দোলন করেছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল বিএনপি, এবং সেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে সমাজের সর্বস্তরের মানুষের যে অবদান ছিল, তার প্রেক্ষিতে সেই বিষয়গুলি নিয়ে আজকের প্রেক্ষিত এবং নাগরিক ভাবনা কি তা নিয়ে মূলত যশোরের জেলা পরিষদ মিলনায়তন তারা আজকে জেলা বিএনপি আয়োজিত নাগরিক ভাবনা একটি সুধী সমাবেশ আয়োজন করেছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই সুধী সমাবেশে অংশ নিয়েছেন, যেখানে শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক, সব ধরনের শ্রেণী পেশার মানুষ এখানে যুক্ত হয়েছেন। এবং তারা বলছেন যে এখানে আসলে গত 15 বছরে যে দুঃশাসন বাংলাদেশে পরিচালিত হয়েছিল এবং কিভাবে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে মূলত আজকে তারা আলোচনা করছেন। এবং এই অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে যোগ দিবেন। ইতিমধ্যে তিনি যশোরে এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। কয়েক মিনিটের মধ্যেই সভাস্থলে তিনি এসে পৌঁছবেন। আপনারা জানেন যে এই যশোরেও কিন্তু যখন 5ই আগস্ট অর্থাৎ জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, গণঅভ্যুত্থান হয়েছিল 5ই আগস্টে, তখন কিন্তু এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাত্র জনতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল। এবং তারা আসলে যে আওয়ামী লীগ সরকারের দুঃশাসন থেকে পরিত্রাণের জন্য কিন্তু আন্দোলন করে একটি গণতান্ত্রিক উপায়ে কীভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায়, কীভাবে একটা সরকার পরিচালনা করা যায়, সেই স্বপ্নই কিন্তু তারা দেখছিলেন। এবং সেই কারণে কিন্তু 5 আগস্টের একটি গণঅভ্যুত্থানে এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে আসলে ক্ষমতা ছাড়তে হয়। এবং সেই কারণে তার পরবর্তী বাংলাদেশ আসলে কেমন হবে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এই সুধী সমাবেশে যুক্ত হয়েছেন যশোরের। এবং তারা আজকে তাদের চিন্তা ভাবনাগুলি তারা তুলে ধরছেন যে কীভাবে একটি সরকারকে পরিচালনা করা যায়, দেশকে কীভাবে পরিচালনা করা যায়, তাদের আগামী সরকার কেমন হবে, সেই বিষয়গুলোকে নিয়ে কিন্তু আসলে মূলত এই নাগরিক ভাবনায় যে
যারা অংশ নিয়েছেন, যেই সুশীল সমাজের নেতৃবৃন্দ, তারা কিন্তু তাদের সেই ভাবনাগুলি তুলে ধরছেন এবং তারা বলছেন যে আগামী সরকারটা আসলে কেমন হবে, গণতান্ত্রিক উপায়ের হবে এবং সাধারণ মানুষের সরকার হবে, জনগণের ভোটাধিকার ফিরে আসবে, মানুষের মৌলিক অধিকারগুলি ফিরে আসবে। সেই ভাবনাগুলো কিন্তু আজকে এই সুধী সমাবেশের মধ্যে উঠে আসছে এবং তাদের বক্তব্যের মাধ্যমে। তো অল্প কিছুদিনের মধ্যেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সমাবেশে উপস্থিত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে যশোরের জেলা পরিষদ মিলনায়তনে যশোর জেলা বিএনপি আয়োজিত নাগরিক ভাবনা শীর্ষক সুধী সমাবেশে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যশোরে। সাতক্ষীরায় কপোতাক্ষ নদীর চর থেকে রাবেয়া বেগম নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে তালা উপজেলার মাছিয়ারা শ্মশান ঘাটের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। পরে লাশের পরিচয় শনাক্ত করে পুলিশ জানায় মৃত রাবেয়া বেগম একই উপজেলার পাটকেল ঘাটার এলাকার মোহাম্মদ আলী মিয়ার স্ত্রী। 19 নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হন রাবেয়া। তিনি মানসিক রোগী ছিলেন। বাংলার সময় নোয়াখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে সোনাইমুড়ি ওয়ালসিকপুর উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পের উদ্বোধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী তুহিন ফরাবী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনভর চলে মেডিকেল ক্যাম্প। এ সময় অসহায় সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। কুমিল্লায় অনুষ্ঠিত হলো ইস্পাহানী মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের বাছাই পর্ব। সকালে শহরের নবাব ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। শুরুতেই প্রতিযোগীদের মাঝে নাস্তা বিতরণ করা হয়। পরে একযোগে শুরু হয় 40 নম্বরের সাহিত্য ও ব্যাকরণ ভিত্তিক বহু নির্বাচনী ও 30 নম্বরের অনুধাবনমূলক প্রশ্নোত্তর পরীক্ষা। প্রাথমিক পর্যায়ে উচ্চারণ, বানান ও ব্যাকরণের সুষ্ঠু প্রয়োগের ক্ষমতা যাচাই শেষে সেরা 20 প্রতিযোগীকে নির্বাচন করা হবে। পরে সেরাদের ঢাকায় মূল পর্বে নিয়ে যাওয়া হবে। আজকে আমরা এখানে এসেছি একত্ববদ্ধ হয়ে বাংলার চর্চাকে ছড়িয়ে দিতে। আমার পরবর্তীতে অনেক সহায়তায় আসবে বাংলা বিষয়ে, সেজন্য বাংলাবিদে পরীক্ষা দিতে আসা। বাংলাকে সঠিকভাবে ছড়িয়ে দিতে, বাংলা ঐতিহ্য, বাংলা চর্চা, বাংলা বানান, এগুলো যেন আমাদের নতুন প্রজন্ম সঠিকভাবে জানতে পারে। মুন্সিগঞ্জের মীরকাদিম মাছের আড়তে ইলিশের ধুম বেচা কেনা। ভরা মৌসুমে দুদিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 400 টাকা পর্যন্ত। এজন্য সিন্ডিকেটকে দায়ী করেছেন ভোক্তা। নাসির উদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। রূপালী ইলিশের ঝিলিক মুন্সিগঞ্জের মীরকাদিম হাটে। ভোর থেকেই ভিড় ক্রেতা বিক্রেতার। ভরা মৌসুম হলেও প্রতি কেজি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 2100 টাকা পর্যন্ত, যা গেল দুদিন আগেও ছিল সর্বোচ্চ 1700। ইলিশ ছাড়াও বাজারে চলে রুই, পাঙ্গাস, আইড়, বোয়াল, কই, শিং সহ স্থানীয় খাল বিলের মাছেরও ধুম বেচা কেনা। বিপুল পরিমাণ মাছের সরবরাহ সত্ত্বেও দাম চড়া হয় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেট ও মজুরদারকে। দেশের ইলিশ মাছ আমরা খামু সস্তা, আমরা তো দামে খামু কেন? যদি সিন্ডিকেট না করে থাকে কিন্তু এত বেশি হওয়ার কথা না। 1700 টাকা ইলিশ মাছের কেজি ছিল, কিন্তু সেই মাছটা এখন 2500 টাকা বিক্রি নাই তো। নদী বেষ্টিত এই জেলায় বছরে 31,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর মধ্যে ইলিশ উৎপাদন হয় 1000 মেট্রিক টনেরও বেশি। ধলেশ্বরী তীরের এই হাটে 45 আড়ত ঘিরে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ছুটির দিনে কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড়। পরিবার নিয়ে মেতেছেন সমুদ্র স্নানে। দীর্ঘ 4 মাস পর সাগর শান্ত হওয়ায় বালিয়াড়ি থেকে লাল পতাকা নামিয়ে ওড়ানো হচ্ছে লাল হলুদ পতাকা। মৌসুমের শুরুতে এই পর্যটকদের ভিড় বাড়ায় খুশি ব্যবসায়ীরা। দিগন্ত বিস্তৃত স্বচ্ছ নীল জলরাশি, তার সঙ্গে অবিচ্ছিন্ন বালিয়াড়ি, প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে সৈকত শহর কক্সবাজারে ভিড় ভ্রমণ পিপাসুদের। পর্যটন মৌসুমের সাপ্তাহিক ছুটির দিনে যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে ছুটে আসা মানুষের ঢলে সাগরটির রূপ নেয় জনসমুদ্রে। এই প্রথম ওয়াটার বাইকে উঠলাম কক্সবাজারে,
অনুভূতিটা খুব ভালো ছিল। আমার সমুদ্র এমনি অনেক ভালো লাগে, আর আমি বারবার আসতে চাই সমুদ্রে। সেটা যে শুধু শীতের সময় তা না, শীত ছাড়াও আসতে চাই। পরিবারের সাথে সবসময় এরকম ফ্রি টাইম বা এরকম আনন্দ মুহূর্তগুলো আমরা শেয়ার করতে পারি না। ঢাকার ভিতরে যদি শীত থাকে, কক্সবাজারে সেই শীতটা থাকে না। বেসিক্যালি আমার ছেলের উদ্দেশ্যে আসা, ওর ফার্স্ট টাইম কক্সবাজার ভ্রমণ। শীত মৌসুম শুরু হওয়ায় সাগর এখন শান্ত। সাগরে পর্যটকদের গোসলে নামতে নিষেধের লাল পতাকা নামিয়ে উড়ানো হচ্ছে লাল হলুদের নিশানা। যে গর্তগুলো ছিল এগুলো আস্তে আস্তে ভরাট হচ্ছে এবং সাগর উত্তাল যে ছিল সেটা এখন কমে গিয়েছে, যার কারণে আমরা এখন আবার আগের মতো পর্যটকদের জন্য একটি সেফ জোন সিলেক্ট করে সেখানে লাল হলুদ পতাকা দিয়ে রেখেছি, যেটা আন্তর্জাতিক নিয়ম। আমাদের টুরিস্ট পুলিশ সবসময় নিরাপত্তায় নিয়োজিত থাকেন। নোনা জলের সমুদ্র স্নানের পাশাপাশি পর্যটকরা ঘুরছেন মেরিন ড্রাইভ, পাতুয়ার টেক, ইনানি, লাল কাঁকড়ার বীচ ও হিমছড়ির সুউচ্চ পাহাড়ে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে কক্সবাজারে সমুদ্র সৈকতে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালালো একটি সংগঠন। দিনব্যাপী কার্যক্রমে সংগ্রহ করা হয় যেখানে সেখানে ফেলে দেয়া ডাবের খোসা, যেগুলো থেকে উৎপাদন করা হবে বৃক্ষরোপণে ব্যবহৃত পরিবেশ বান্ধব কোকোপিট, যার ব্যবহার হয় ছাদ বাগান ও বৃক্ষরোপণে। সমুদ্র সৈকতের কলাতলি থেকে ইনানি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এতে অংশ নেন 20 জন স্বেচ্ছাসেবক। এন্ড্রয়েড ফাউন্ডেশনের সহযোগিতায় এই উদ্যোগটি বাস্তবায়ন করছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এবং বিডি ক্লিন। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়।